সমুদ্রের উত্তাল ঢেউ যেন সকল কিছু ভেঙে চুরমার করে দেবে, এমন এক উন্মত্ত তাণ্ডব চলেছে বেলাভূমিতে। তীব্র জলরাশির ভান্ডার বিশাল সমুদ্র জুড়ে চলেছে বালুকণাদের ভিজিয়ে নিজের ভূগর্ভে টেনে আনার প্রতিযোগিতা। ঢেউয়ের পর ঢেউ এসে আছড়ে পড়ছে, আর সেই জলরাশি আদর করে বিছিয়ে দিচ্ছে এক কন্যার পদযুগল। সাগর পাড়ে নিজের মনের একরাশ মেঘ নিয়ে সে তাকিয়ে আছে জলরাশি ও ঢেউয়ের দিকে। খালি পদতল ভিজে যাচ্ছে নোনতা পানির স্পর্শে, যেন সমুদ্রের নোনা জল আর তার চোখের নোনা জল মিলেমিশে একাকার। শূন্য দৃষ্টি অনন্ত সমুদ্রের দিকে চেয়ে আছে তে, যার জীবনটাই আজ পূর্ণ হয়েছে একরাশ শূন্যতায় ঘিরে। মা জিনকে নিয়ে সে ফিরে এসেছে নিজের জন্মস্থল কক্সবাজার শহরের সেই কাকলি অঞ্চলে, যেখানে শায়িত হয়েছিলেন তার পিতা কিম নামজুন। তাদের ভালোবাসার শুরু এই কাকলি অঞ্চলে, তেমনি তাদের মরণের পরের স্থানও হয়েছে কাকলি অঞ্চলের এক নিস্তব্ধ কবরস্থানে। এত সব কিছু ভাবতেই তে তলিয়ে যায় সে বিভীষিকাময় দিনের দৃশ্যতে, যে দৃশ্য তার চেতনাকে গ্রাস করেছিল। জ্ঞান ফিরেতে নিজেকে আবিষ্কার করে হাসপাতালের এক সাদা বেডে। চারপাশ ধোঁয়াশার মতো লাগছে, কিন্তু পাশে বসা একজনের অস্তিত্ব স্পষ্ট। তার পাশে চিন্তিত অবস্থায় বসেছিল জাংকুক। পরনে থাকা জাংকুকের সফেদ রঙের শার্টটিও তখন কুঁচকে আছে, সম্ভবত দীর্ঘ সময় ধরে অপেক্ষার চিহ্ন। জাংকুক তখনও স্থির দৃষ্টিতে চেয়েছিল তের পানে। ঠিক তখনই তেও তাকায় জাংকুকের দিকে। স্বামীর চোখে চোখ পড়তে তার মনে আঘাত করে সদ্য শোনা ভয়ঙ্কর সত্যটি। সে আচমকা বিছানা ছেড়ে উঠতে গিয়ে চিৎকার করে ওঠে, মা, মা! অবিশ্বাস আর যন্ত্রণায় ভেঙে পড়ায় তে অশ্রুসিক্ত চোখে জাংকুকের দিকে তাকালো। কণ্ঠে তখন কেবলই আর্তনাদ। বলুন না সাহেব, আমার মা বেঁচে আছে। আপনারা সবাই মিথ্যে বলছেন আমায়, তাই না? চোখ ভর্তি অশ্রু নিয়ে তে জাংকুকের দিকে তাকালো। জাংকুক অতি সন্তর্পণে তেকে ধরে বসালো। এরপর শান্তভাবে তার সামনে হাঁটু বেড়ে বসে অতি নম্র স্বরে বলল, সত্যিটা মানতে শেখো ওয়াকিন লিলি, তোমার মা আর নেই। জাংকুকের এই শীতল স্পষ্ট স্বীকারোক্তি যেন তের শেষ আশ্রয়ের ভিতটুকু গুড়িয়ে দিল। সেই মুহূর্তে হিংস্র হয়ে ওঠে। নিজের সমস্ত শক্তি দিয়ে জাংকুকের বুকে ধাক্কা দিতে দিতে বলে, বললেই হলো আমার মা নেই। আপনারা সবাই মিথ্যে বলছেন আমায়, মিথ্যে। বাকি কথাটুকু রয়ে যায় তের মুখের অন্তরালে। তার চোখ আটকে যায় ঘরের এক কোণে রাখা স্ট্রেচারের দিকে, যেখানে একটি দেহের উপর সাদা কাপড় ঢাকা, কেবল মুখমণ্ডলটুকুই ব্যতীত। ফ্যাকাশে হয়ে যাওয়া সেই মুখবয়বটি তার বড়ই চেনা, তার মা কিম জিন। মায়ের মুখের দিকে তাকাতেই তে কেমন নিশ্চুপ নিথর হয়ে যায়। তার নিষ্প্রাণ চোখে তখন কেবল এক তীব্র শূন্যতা। সে অপলক তাকিয়ে থাকে সেই মায়াবী অথচ ফ্যাকাশে হয়ে যাওয়া মায়ের মুখের দিকে। ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো। উঠতেই হাতের শিরা থেকে টান পড়লো, কারণ তার হাতে যে স্যালাইনের ক্যানুলা লাগানো। কিন্তু সেই শারীরিক যন্ত্রণা সে মুহূর্তে তার কাছে তুচ্ছ। ক্যানুলাটি সজোরে টেনে খুলে ফেলল তে। উষ্ণ রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো সেই স্থান থেকে। এবড়ো থেবড়ো পায়ে কদম ফেলে সে এগিয়ে গেল মায়ের দিকে। মা!
অত্যন্ত নিচু প্রায় ফিসফিসানির মতো গলায় সে ডাকলো তার মাকে। রক্ত গড়িয়ে পড়া সেই হাত দিয়ে সে পরম মমতায় হাত বুলাতে থাকে জিনের মুখে। তারপর মুখ নিচু করে চুমুতে চুমুতে ভরিয়ে দেয় মায়ের কপাল, চোখ আর ঠোঁট। সেই নীরবতা বেশিক্ষণ স্থায়ী হলো না। এরপরই গগন কাঁপিয়ে এক মর্মান্তিক চিৎকার করে উঠিতে জিনের নিথর দেহ নাড়াতে নাড়াতে পাগলের মতো বলতে থাকে, মা, এ মা, উঠো না মা, দেখো না আমার হাত থেকে রক্ত পড়ছে। এই এই দেখো, আমার এই রক্তক্ষরণ সহ্য হয় না তো, তুমি উঠো না মা। মায়ের মুখের সামনে রক্ত গড়িয়ে পড়া হাত ধরে কথাগুলো বলতে বলতে তে এক সময় জিনের পেটের উপর মাথা দিয়ে হেলিয়ে পড়ল। তার কণ্ঠে তখন শিশুর মতোই এক করুণ বায়না, ও মা, কথা বলো, দেখো আমি খাইনি, এখন ক্ষুধা লেগেছে আমার, আমায় কিছু ভাত খেতে দাও, দাও না গো মা। জিনকে পাগলের মতো ঝাঁকাতে থাকে, কিন্তু জিন যে কোনো উত্তরই দেয় না তাকে। ভেবে কি করে, সে যে আর নেই এই ইহজগতে, সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে। এবার জিনকে ছেড়ে চেপে ধরল তার শীতল পাজরা, পায়ে নিজের মুখ ঠেকিয়ে চুমু দেয় আর চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে, তার ক্ষোভ যেন কেবল জিনের প্রতি নয়, বরং সমগ্র বেদের প্রতি। বেঈমান, তোরা সবাই বেঈমান, যেমন তুই তেমন তোর স্বামী, তোরা সবাই আমায় ফেলে রেখে গেলি নিজেরা শান্তিতে থাকার জন্য। থাকতে দেব শান্তিতে? উঠ বলছি, এই কথা শুনছিস না কেন? উঠ বলছি, আমার খিদে পেয়েছে, খেতে দে আমায়, তোর হাতে খাইয়ে দে আমায়। কি হলো, আর কত মরার মতো শুয়ে থাকবি? উঠ না রে, ওই মা, উঠ তুই, তোর না অপারেশন হয়েছে, তুই না ভালো হয়ে যাবি, তাহলে কেন এমন নাটক করতেছিস? মারে, উঠে পড়, ও মা। মায়ের পায়ে ধরে তের করা এক এক আর্তনাদ যেন ভারী করে দেয় হাসপাতালের পূর্ব দিকে থাকা কক্ষটিকে। বাহিরে দাঁড়িয়ে থাকা ওয়ার্ড বয় থেকে শুরু করে ডাক্তার আর কিছু নার্সরা নির্বিকার চোখে দেখে যাচ্ছে সদ্য মাকে হারানো এক মেয়ের করুণ আর্তনাদ, যা কাঁপিয়ে দিচ্ছে তাদের নিজেদের সত্তাও। পিতৃহারা ছায়াহীন বড় হওয়া তেজে এবার পুরোপুরি ভাবে এতিম, একা হয়ে গেল। কেউ যে রইল না তার নিজের করে, কেউ না। দুর্বল শরীরে এমন ধকল নিতে না পেরে আবারও চেতনা হারিয়ে ফেলেতে শূন্য শরীর লুটিয়ে পড়ে মেঝেতে। গড়িয়ে পড়তে পড়তে উদ্যত হতেই একটি শক্ত হাত দ্রুত এসে আগলে নেয় তাকে। জাঙ্কুক পরম যত্নে তেকে নিজের কোলের মাঝে তুলে নেয়। তের মুখের দিকে চেয়ে সে তার নিজস্ব ভঙ্গিতে ফিসফিস করে বলে, আমার এই দেহে যতক্ষণ প্রাণ জ্বলে, তোমাকে দুনিয়ার সমস্ত সুখ এনে দেব হোয়াইটকিন লিলি। তুমি আমার শ্বাস, আমার শান্তি, আমার পাগলামি, আর আমার সব কিছু। মাই হার্ট বিটস ফর ইউ, শুধু তোমার জন্যই আমি বেঁচে আছি। আর হ্যাঁ, আমি তোমার ডেস্টিনি, তোমার জীবনের সত্যিকারের ভিলেনও আমি, যে তোমাকে ভালোবেসে ধ্বংস করতেও পারে, আবার ভালোবেসে বাঁচিয়েও রাখে। জাঙ্কুক তেকে নিয়ে এগিয়ে যেতে থাকে হাসপাতালের বাহিরের দিকে। সিঁড়ি ডিঙিয়ে তেকে কোলে তুলে নামতে থাকে জাঙ্কুক। সিঁড়ির ধাপ পার হওয়ার সময় হঠাৎ করে জাঙ্কুক কিছু একটা ভেবে শয়তানি হাসি দেয়। তার দৃষ্টিতে তখন একই সাথে উন্মাদ নেশা ও প্রতিশোধের এক ভয়ঙ্কর ঝলক।
গাড়ির ঝাঁকুনিতে পিটপিট করে চোখ মেলে তাকাইতে প্রথমে সবটাই ঘোলাটে লাগছিল, কিন্তু ধীরে ধীরে তার চেতনা ফিরতে শুরু করে। সামনে এসে দেখতে পায় একটি লাশবাহী গাড়ি এগিয়ে যাচ্ছে তাদের থেকে দ্রুত গতিতে। গাড়িটি দেখেই তে বুঝে ফেলে গাড়িটি কার আর কে রয়েছে এই গাড়িতে। তার মায়ের নিথর দেহ। চুপচাপ সে গাড়ির খোলা জানালা দিয়ে দেখতে থাকে বাইরের দৃশ্য, আর এদিকে তার কুন্তল রাশি উড়ে গিয়ে পড়ছে পাশে বসে থাকা জাংকুকের মুখে। আশ্চর্যজনকভাবে জাংকুক এতে কোনো প্রকার বিরক্তি প্রকাশ না করে নিজ মনে গাড়ি চালিয়ে যেতে থাকে। এক সময় তারা পৌঁছে যায় নিজেদের গন্তব্যে, সেই কাকলি অঞ্চলের কবরস্থানের কাছাকাছি। গাড়ি থামতে দাফনের কাপড়ে মোড়ানো জিনকে বের করে আনা হয়। এরপর তাকে তোলা হয় খাটিয়াতে, কারণ হাসপাতালে ইতিমধ্যেই তার গোসল সম্পন্ন হয়েছে। তাকে এক নিরাপদ স্থানে দাঁড় করিয়ে রেখে পুরুষেরা এগিয়ে যেতে থাকে কবরস্থানের দিকে, যেখানে জানাজা পড়িয়ে দাফন করা হবে জিনকে। কোথা থেকে যেন ওদের সাথে যোগ দিয়েছে আরো অনেক যুবক ও পুরুষ। জাংকুকও সেই শোক মিছিলে যোগ দিল। দূর থেকে তে দাঁড়িয়ে পাথরের মতো করে দেখতে থাকে মায়ের শেষ কার্য। তার চোখ তখন যেন পাথর। না তার চোখ থেকে পানি বের হলো, আর না সে প্রকাশ্যে কেঁদে উঠল, যেন ভিতরে সব অনুভূতি জমাট বেঁধে গেছে, আর তা প্রকাশের কোনো পথ পাচ্ছে না। সমুদ্রের দিকে তাকিয়ে গতকালের সেই শোকাবহ দৃশ্য আর কথাগুলো ভাবনার মাঝে তেজ নিজের কাঁধে কারো হাতের ছোঁয়া পায়। চমকে উঠে পেছন ফিরে তাকাতেই দেখতে পায় কালো নেভি ব্লু শার্ট আর অফ হোয়াইট প্যান্ট পরে তার দিকে তাকিয়ে আছে জাংকুক। সমুদ্রের পাড়ে তীব্র বাতাস যখন জাংকুকের পরনে থাকা শার্ট আর মাথার সিল্কি কেশ গুলোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। জাংকুকের চোখে কোনো আগ্রাসন ছিল না, বরং এক ধরনের শীতল শান্ত সমবেদনা। সে নিচু ও দৃঢ় কণ্ঠে বলল, নিজের ভেতরে থাকা কান্নাগুলোকে কখনো চেপে রাখতে নেই হোয়াইট্রেন লিলি। কান্নাগুলোকে ভেতর থেকে বের করে দিতে হয়, না হলে তোমার বাবা মা কষ্ট পাবে। তেজ জাংকুকের কথা শুনে বোবার মতো করে তাকিয়ে থাকে। চোখের জল শুকিয়ে যাওয়া সেই পাথরের মতো মুখমণ্ডলে জাংকুকের কথাগুলো যেন কোনো প্রতিক্রিয়াই তৈরি করতে পারছিল না। জাংকুক যখন তের দিকে শান্ত চোখে তাকালো, ঠিক তখনই তের মাঝে যেন কি এক বাঁধ ভেঙে গেল। সে নিজেকে আর ধরে রাখতে পারল না। এক লহমায় সে জাংকুকের বুকে ঝাঁপিয়ে পড়ল। তার ভেতরে এতক্ষণ ধরে চেপে রাখা কান্নার দলাগুলো এবার বাঁধ ভাঙা জলের মতো অশ্রুরূপে বেরিয়ে আসতে শুরু করলো। চোখের উষ্ণ অশ্রুতে ভিজিয়ে দিতে থাকে জাংকুকের শার্ট। জাংকুকও তেকে নিজের বাহুবন্ধনে হালকা করে চেপে ধরে রাখলো। মা, আমার মা, মা। ফুপাতে ফুপাতে সে মা মা বলে চিৎকার করতে থাকে। ওর সেই করুণ চিৎকারে যেন সমুদ্র ও আরো গর্জে উঠেছে। বড় বড় ঢেউ আছড়ে পড়তে থাকে কিনারায়, যেন প্রকৃতি ও তের এই তীব্র সুখের অংশীদার। পরনের ভেজা কাপড় নিয়ে তে জাংকুকের কোলে চেপে আছে। জাংকুকের কাঁধে নিজের মাথা রেখে সে চেয়ে আছে বাইরের দিকে। ওকে দেখে মনে হচ্ছে অজানা কোনো এক ঘোরের মাঝে বসবাস করছে, যেন এই জগৎ ও তার দুঃখের বাইরে এক শূন্য রাজ্যে হারিয়ে গেছে। পরনের শাড়ি এবং ব্লাউজ গায়ের সাথে লেপটে ধরে দেহের বিভিন্ন ভাগ ও স্পর্শকাতর জায়গায় স্পষ্ট করে ফুটিয়ে তুলছে। এসবেও যেন হেলদোল নেই তের। এই মুহূর্তে নিজের শরীর বা পোশাক নিয়ে কোনো হুঁশ নেই তার। রিসোর্টে সবচেয়ে
উন্নত মানের রুমে তেকে কোলে নিয়ে প্রবেশ করে জাঙ্কুক। গত কিছুদিন ধরে ওর একটাই ডিউটি হয়ে দাঁড়িয়েছে, আর সেটা হলো কিছু থেকে কিছু হলেই তেকে কোলে তুলে হাঁটা। যদিও ওর এতে খারাপ লাগে না, কারণ তের ওজন অত বেশি নয়। রুমের ভেতরে প্রবেশ করে জাঙ্কুক আলতো করে তেকে কোল থেকে নামিয়ে দেয়। তারপর শান্ত কিন্তু ধীর কণ্ঠে তেকে আদেশ দেয় ফ্রেশ হওয়ার জন্য। যাও, ফ্রেশ হয়ে এসো। তেও বিনা বাক্য ব্যয়ে মেনে নেয় জাঙ্কুকের আদেশ। কেন যেন তার কথা বলতে ইচ্ছে করছে না, তার ভেতরে সব শক্তি যেন নিস্তেজ হয়ে গেছে। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তে। ওয়াশরুমে তার জন্য এক সেট শাড়ি রাখা ছিল, তাই তার পোশাক নিয়ে কোনো সমস্যা হয়নি। চুপচাপ করে ওয়াশরুম থেকে বের হতেই সে দেখে জাঙ্কুক দরজার কাছে তার জন্যই অপেক্ষা করছে। ওয়াশরুমের দরজা খোলার শব্দ শুনে তের দিকে তাকাতেই থমকে যায় জাঙ্কুক। এলোমেলো ভাবে শাড়ি পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসা তের চোখ ধাঁধানো সৌন্দর্য যেন আরো বেশি বৃদ্ধি পেয়েছে। জাঙ্কুকের চোখ যেন তার শরীর থেকে সরছে না। তের দিকে মন্ত্রমুগ্ধের নিয়ে এগিয়ে যেতে থাকে জাঙ্কুক। তে প্রায় খোলা পেটে নিজের ঠান্ডা হাত রাখতে কেঁপে উঠেতে। সেই স্পর্শে তার সারা শরীরে যেন বিদ্যুতের ঢেউ খেলে যায়। ভাষাহীন চোখে সে জাঙ্কুকের দিকে তাকাতেই দেখতে পায় জাঙ্কুকের চোখে এক নামহীন মাদকতা, তীব্র রেশ। সে দৃষ্টিতে থাকা আকাঙ্ক্ষা তেকে গ্রাস করতে থাকে। জাঙ্কুকের কণ্ঠস্বর তখন গভীর ও চাপা। I want you, baby, right now. তের অনুমতির প্রয়োজনও যেন নিতে চাইল না জাঙ্কুক। নিজের মন্তব্য থেকে জানানোর পরেই সে তের কাঁধ থেকে ফেলে দেয় শাড়ির আঁচল। আঁচলহীন উন্মুক্ত কাঁধে এঁকে দেয় নিজের উষ্ণ ঠোঁটের হালকা হালকা স্পর্শে। সেই হালকা কিস একসময় পরিণত হয় কামড়ে। দাঁতের গভীর নিদর্শন বসিয়ে দেয় তের কাঁধে। আর অসহায় তে তখন খামচে ধরে জাঙ্কুকের শার্টের একাংশ। কামড় এতটাই তীব্র ছিল যে তে আর বেশিক্ষণ সহ্য করতে পারল না। মুখ থেকে বেরিয়ে আসে অস্পষ্ট কিছু শব্দ। জাঙ্কুক তেকে নিয়ে বসে পড়ে একটি কাউচে। তের উন্মুক্ত বুকে নিজের মুখ ডুবিয়ে দেয় সে। You are so hot, my Ken Lily. I like your lips. I like your body. I like your everything. তের অর্ধনগ্ন পিঠে বোলাতে থাকে নিজের হাতের স্পর্শ। বুকে মৃদু কামড় দিয়ে মুখ গুঁজে দেয় তের গলায়। আর তে জড় বস্তুর মতো মেনে নিতে থাকে জাঙ্কুকের এই আক্রমণাত্মক আদর। জাঙ্কুকের স্পর্শ গাঢ় থেকে আরো গাঢ়তে পৌঁছাতে থাকে। একসময় জাঙ্কুক আবারও উন্মোচন করে তের দেহের প্রতিটা বাজ, প্রতিটা অংশ, প্রতিটা স্থান, যেখানে জাঙ্কুক এঁকে দিতে থাকে নিজের বেপরোয়া দৈহিক চিহ্নের অংশ। সারা ঘর বাড়ি হয়ে ওঠে তে সুখের আত্মচিৎকারে। ঘরের কোনায় কোনায় থাকা বাতাসও যেন ভারী হয়ে ওঠে ওদের মিলনের ফলে। এমন উত্তপ্ত মুহূর্তে শোনা যায় জাঙ্কুকের ফিসফিসিয়ে বলা বাক্য, I am a hyena when I touch a woman in the darkness of the night. I leave deep scars within her. I love the mixed love, that wild, untamed, almost inhuman, I want love.